একটি সাবস্ক্রাইব করুন, সাথে লাইক করুন, সাথে টাকা বেল আইকনটি বাজুন। সুবর্ণপুর গ্রাম, বর্ষার রাত। বৃষ্টিতে চারদিক থই থই করছে। এমনিতেই অন্ধকার রাত, তার মধ্যে এই মুষলধারে বৃষ্টি যেন অন্ধকারকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। সবে বাজে মাত্র ৮টা, তাতেই বাড়ির বাইরে মানুষের ছায়া পর্যন্ত খুঁজে পাওয়া দুষ্কর। এই গ্রামের ছোট বড় সব দোকানগুলো বন্ধ হলেও রামু কাকার চায়ের দোকান কখনোই 12টার আগে বন্ধ হয় না। লোকটার শুকনো একহারা চেহারা, বয়স 50-এর কোঠায় পা দিয়েছে। তবে বয়স 50 হলেও লোকটি এখনো অবিবাহিত। পরনে একটা গেঞ্জি আর এক টুকরো ধুতি। শীত হোক কিংবা গরম, তাকে এই রূপে সবসময় দেখতে পাওয়া যায়। রামু কাকা এই এলাকার সবচেয়ে পুরনো চায়ের দোকানদার। তিনি অনেক ছোটবেলা থেকেই এই দোকানটি চালাচ্ছেন। বেশিরভাগ সময় গ্রামের ছেলেপেলেরা তার দোকানে আড্ডা দিয়ে থাকেন। রাত ঠিক 9টায় রমেশ ও তার বন্ধু রামু কাকার চায়ের দোকানে বসে চা খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। এমন সময় তাদের আরেক বন্ধু সুজয় সেখানে এসে উপস্থিত হলো। সুজয়কে আসতে দেখে রমেশ বলল, কিরে কিরে সুজয়, তোর আসতে এত দেরি হলো যে? তোর বিয়ে করার পর থেকে আসতে এত দেরি হচ্ছে, কি ব্যাপার বলতো? আরে বুঝিস না, বউ এরাসলের নিচ থেকে বের হতে চায় না। কী সব বলিস তোরা? নিজেরা যখন বিয়ে করবি তখন ঠিক বুঝবি। কাকা, এক কাপ চা দিন তো। চা নিয়ে সুজয় পাশের বেঞ্চটিতে বসলো। তারপর চায়ের মধ্যে দীর্ঘ একটা চুমুক দিয়ে বলল, আহ রামু কাকা, চাটা কিন্তু বেশ বানিয়েছ। রামু কাকার চা সব সময় বেশ ভালো হয়, এটা সবাই জানে। তুই কথা গোড়াচ্ছিস কেন এটা বল। বউকে বেশি ভয় পাস নাকি ভূতকে? বউকেই তো ভয় পাই না, বাকি থাকলো ভূত। সেটা তো কোনোদিন চোখেই দেখিনি, শুধু গল্প আর কাহিনীতেই শুনেছি। তা বেশ বলেছিস সুজয়, আসলেই তো আমরা কেউ কোনোদিন ভূত দেখিনি, তাহলে ভূতের কথা শুনলেই এত ভয় লাগে কেন? হ্যাঁ ঠিক বলেছিস। আচ্ছা রামু কাকা, আপনি কি কখনো ভূত দেখেছেন? বিয়ে কেন করেননি সেটা জিজ্ঞেস করলে তো আপনি কিছুই বলেন না, কিন্তু ভূত দেখলে সেটা অবশ্যই আপনাকে বলতে হবে। হ্যাঁ কাকা, শোনান না একটা ভূতের গল্প। ঠিক আছে, তোমরা যখন এত করেই বলছো, তাহলে তোমাদের একটা ভূতের গল্প শোনাবো আর ভূত দেখাবো। আমার যখন 10-12 বছর বয়স, তখন আমার বাবা মা দুজনই একটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। আপন বলতে আমার এই পৃথিবীতে কেউই ছিল না। প্রথমে লোকেদের বাসায় যে খাবার খেতাম। কেউ খাবার দেয়, আবার কেউ দূর দূর করে তাড়িয়ে দেয়। তারপর ভাবলাম কাজ করব, কিন্তু ছোট বলে কেউ কাজ দিত না। বাবার দেয়া ছোট একটা বাড়ি ছাড়া আমার আর কিছুই ছিল না। এরপর আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা টেবিল আর একটা টোল নিয়ে চা বিক্রি করতে লাগলাম। সাথে স্কুলের পড়াশোনাও চালিয়ে যেতে লাগলাম। সকালে চা বিক্রি করে স্কুলে যেতাম, আবার স্কুল শেষ করে দোকানে বসতাম। অত্যন্ত অসহায় মানুষগুলো যে নিজের চেষ্টায় কিছু করতে পারে, সেটা এই নিষ্ঠুর সমাজকে আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম। আমি যখন 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে সবে মাত্র উঠেছি, তখন চম্পা নামের একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। পরিচয় বললে ভুল হবে, মেয়েটি আমার সাথে একই স্কুলে পড়তো। আমি সেদিনের আগে হয়তো মেয়েটির দিকে খেয়াল করে দেখিনি।
চম্পাও আমার মতো খুব অসহায় ছিল। তার মামাই তাকে ছোট থেকে বড় করেছে। সেদিন মেয়েটি আমার দোকানের সামনে দাঁড়িয়ে আমাকে একটা ডাক দিল। এই যে শুনছো? তার দিকে চোখ পড়তেই আমার বুকের মেশিনটা যেন হাই স্পিডে ঘুরতে লাগলো। তার ঘন কালো চুলগুলো মুখের উপর দুলছিল, আর তার ভ্রু মাঝখানে টিপ যেন তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিচ্ছিল। আমাকে ডাকছিলে? হ্যাঁ, বলছিলাম স্কুলে যাবে না? চলো দুজন একসাথে যাই। আমি যেন এমন একটা প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলাম না, তাই আমতা আমতা করে চম্পাকে বললাম, হ্যাঁ হ্যাঁ যাব, চলো যাই। এতটাই অবাক ছিলাম যে দোকান খোলা রেখেই চম্পার সাথে চলে যাই। এরপর থেকে প্রতিদিন সকালে চম্পা আমার চায়ের দোকানে আসতো। দোকানে বসে এক কাপ চা খেয়ে তারপর আমার সাথে স্কুলে যেত। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। আমি চম্পাকে যতটা না ভালোবাসতাম, তার থেকে বেশি চম্পা আমাকে ভালোবাসতো। জানো তো রামু, তোমার হাতের চায়ে জাদু আছে। তুমি এই গেঞ্জি আর ধুতি পরে যখন চা তৈরি করো, তখন তোমাকে দেখতে না দারুণ মিষ্টি লাগে। সব সময় এরকমই থেকো। আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। স্কুল শেষ করে আমি কলকাতায় বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। ভালো একটা চাকরির আশায় চলে গেলাম কলকাতায়। চম্পাও দ্বিমত করেনি। সেও চেয়েছিল ভালো একটা চাকরি করে তারপর তাকে বিয়ে করি। এখন যে রকম ফোন আছে, তখন সেরকম ফোন ছিল না। আমরা মাঝে মধ্যেই চিঠি আদান প্রদান করতাম। পড়াশোনার চাপে 1 বছর গ্রামে আসতে পারিনি। 1 বছর পর যখন বাড়িতে ফিরলাম, পথেই আমার সাথে দেখা হয় রগেনের সাথে। রগেন আমার বাল্য বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছিলাম আমরা। রগেন আমাকে দেখেই বলল, রগেনের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। গ্রামের রাস্তা সন্ধ্যা হয়ে এসেছে। আশেপাশে কোনো গাড়ি ঘোড়াও নেই। আমি পাগলের মতো দিশেহারা হয়ে চম্পার শ্বশুর বাড়ির দিকে ছুটলাম। বারবার একটা কথাই ভাবছিলাম, চম্পা এটা আমার সাথে করতে পারলো? সে তো আমাকে ভালোবাসতো, তাহলে এমন কেন করলো? ছুটতে ছুটতে আমি গ্রাম প্রধানের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আমার কি ভিতরে যাওয়াটা ঠিক হবে? না, ওর তো বিয়ে হয়েছে। এখন যদি আমার কারণে শ্বশুর বাড়িতে কোনো গন্ডগোল লাগে। অনেক ভেবে আমি সিদ্ধান্ত নেই আমি ফিরে যাব। ঠিক সেই সময় গ্রাম প্রধানের বাড়ির দরজাটি আপনি আপনি খুলে গেল, আর বাড়ির ভিতর থেকে ভেসে আসছিল একটা অতি পরিচিত কণ্ঠের আর্তনাদ। রামু, রামু তুমি কোথায়? রামু, আমাকে বাঁচা। রামু, আমি তখন বাড়ির ভিতরে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারলাম না। আমি ভিতরে প্রবেশ করতেই সবকিছু একদম নিস্তব্ধ হয়ে গেল। রাতের আধারে সবকিছু অন্ধকারে আচ্ছন্ন।
বাড়িতে কোনো আলো নেই, কোনো আওয়াজও নেই। আমার পায়ের আওয়াজটাই যেন বারবার আমার কানে এসে বাজছিল। আমি চম্পার নাম ধরে চিৎকার করতে লাগলাম। চম্পা, তুমি কোথায়? এই দেখো, আমি এসেছি। তুমি ভয় পেও না, তুমি বেরিয়ে এসো। আমি তোমাকে নিতে এসেছি চম্পা। আমার চিৎকারে এই ভয়ঙ্কর পরিবেশটার কোনো উন্নতি হলো না। আমার কথার কোনো প্রতিউত্তর ভেসে এলো না। বাড়িটা দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরে কেউ এই বাড়িটা পরিষ্কার করেনি। আমি চারদিক খুব ভালো করে দেখছিলাম আর চম্পাকে খুঁজছিলাম। হঠাৎ করে আমার সামনে এলোমেলো চুলে আর ছেঁড়া কাপড়ে একটা পাগল এসে দাঁড়ালো। তারপর সে বলল, চলে যা, চলে যা এখান থেকে, না হলে তুইও বাঁচতে পারবি না, তুইও বাঁচতে পারবি না। হঠাৎ এমন কিছুর জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। ভয়ে যেন আমার গলা একদমই শুকিয়ে গেল আর আমার শরীর একদম ঘামতে লাগলো। পাগলটি কথাগুলো বলে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে অন্ধকারের মাঝে হারিয়ে গেল। আর আমি ঠায় দাঁড়িয়ে রইলাম সেখানে। আমি শেষবারের মতো চম্পার নাম ধরে আবার ডাকলাম, চম্পা, চম্পা, তুমি কি এখানে আছো? চম্পা। মনের ভুল মনে করে আমি ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। আমি ফিরেও আসছিলাম, কিন্তু হঠাৎ কেউ পেছন থেকে আমার হাতে টেনে ধরল। আমি সাহস পাচ্ছিলাম না পেছনে ফিরে তাকানোর। তারপর চম্পা মনে করে আমি সাহস করে পিছনে ফিরে তাকালাম। আর তারপর আমি যা দেখলাম তা দেখে আমি ভয়ে মাটিতে পড়ে গেলাম। চম্পা, তোমার এ কি অবস্থা? তোমার এই অবস্থা কে করেছে? বলবো রামু, আজ তোমাকে সব বলবো। তোমাকে সব বলবো বলেই তো তোমার পথ চেয়ে বসেছিলাম এতদিন। আজ থেকে প্রায় 8 মাস আগের ঘটনা। আমি সেদিন পোস্ট অফিস থেকে তোমার চিঠি নিয়ে বাড়িতে ফিরছিলাম। পথে আমার সাথে দেখা হয় গ্রাম প্রধানের। এই মেয়ে, শোনো। হ্যাঁ, বলুন। তুমি কার মেয়ে? কাঠমিস্ত্রি নাগেশ আমার মামা হন। আমি তার বাড়িতেই থাকি। আচ্ছা, ঠিক আছে মা। আমি বাড়িতে ফিরে আসি। পরের দিন কলেজ থেকে বাড়ি ফিরতে মামা আমাকে বলল, শোনো চম্পা মা, আমি পাশের গ্রামে গ্রাম প্রধানের ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। যদিও ওনার ছেলের মাথায় একটু সমস্যা আছে, কিন্তু ওনাদের অনেক টাকা পয়সা আছে মা। তুমি অনেক ভালোই থাকবে। তোমার জন্য তারা বিয়ের আগেই 10 বিঘা জমি লিখে দিয়েছে, আর বিয়ের যাবতীয় খরচ ওনারাই করবে। আশা করছি তুমি আমার উপর আর কোনো কথা বলবে না। তুমি তো জানো, মা মারা যাওয়ার পরে বাবা আরেকটি বিয়ে করে। সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচাতে মামা আমাকে বাড়ি নিয়ে এসে নিজের মেয়ের মতো করে লালন পালন করে বড় করে। তাই আমি কিছুই বলতে পারিনি। পরের দিন আমার বিয়ে হয়ে গেল গ্রাম প্রধানের পাগল ছেলেটির সাথে। বিয়ের দিন রাত থেকেই শুরু হলো আমার প্রতি অমানবিক অত্যাচার। পশু নামক গ্রাম প্রধান আমার ওপর জবরদস্তি করত। রোজ রাতে আমাকে তার কাছে থাকতে হতো। সে আমাকে বিভিন্নভাবে নির্যাতন করত। এই যে দেখছো আমার মুখে কালো কালো দাগ, জানো তোমার একটা চিঠি পেয়েছিল আমার বিছানার নিচ থেকে। তারপরে সে আগুন দিয়ে এভাবে আমার মুখ পুড়িয়ে দিয়েছে। আর আমার পাগল স্বামী এসবের কিছুই বুঝতো না। এসব অত্যাচার সহ্য করতে না পেরে
একদিন আমি গ্রাম প্রধানের দুধের গ্লাসে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলি আর নিজেও সেই বিষ পান করি, আর আমিও চলে যাই এই কষ্টের জীবন ত্যাগ করে। আমি অনেকবারই তোমাকে সবকিছু জানাতে চেয়েছি, কিন্তু জানাতে পারিনি। আমার জীবনটা তো নষ্ট হয়েছে, আমি চাইনি তোমার জীবনটাও নষ্ট হোক। তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে ঠকাইও নি। কথাগুলো বলে এক বুক কষ্ট নিয়ে সে কোথায় যেন হারিয়ে গেল। তবে এখনো সে রোজ আসে আমার কাছে। আমরা দুজন আগের দিনের মতো চা খাই, গল্প করি, তারপর আবার সে চলে যায়। আমি অনেক ভালো চাকরি করতে পারতাম, কিন্তু করিনি, কারণ আমার হাতের চা চম্পার খুব পছন্দ। আমার অনেক পোশাক আছে, কিন্তু আমি সারা জীবন চম্পার জন্য এমন পোশাক পরে থাকি, কারণ আমি তাকে এখনো খুব ভালোবাসি। হয়তো তোমাদের বিশ্বাস হবে না আর আমাকে পাগল মনে করতে পারো, তবে আজ তোমাদের সেটাও প্রমাণ দেব। তোমরা ওই পাশের গাছটিতে গিয়ে লুকিয়ে থাকো। চম্পার আসার সময় হয়েছে, একটু বাদেই সে আসবে। রামু কাকার কথা মতো তারা গাছটির পেছনে গিয়ে লুকিয়ে থাকে। খানিকক্ষণ পর দেখা গেল একটি সুন্দর মেয়ে রামু কাকার চা দোকানে এসে বসেছে। তারপর তারা দুজন চা খেতে খেতে অনেকক্ষণ গল্প করলো। তারপর মেয়েটি কোথায় যেন মিলিয়ে গেল। সত্যিকারের ভালোবাসা এরকমই সুন্দর হয়।